রানিয়া রীতিমতো প্যানিক অ্যাটাক হচ্ছে, শরীর কাঁপছে, ওর কান্না আসছে প্রচুর, তবে জোরে চিৎকার করে কাঁদতেও পারছে না। জোরে কান্নাকাটি করলে বাইরে থেকে বাবা মা অথবা ছোট ভাই রেহান শুনে ফেলতে পারে, এই ভয়ে রানিয়া মুখে হাত চেপে কান্না করছে। মিশা ওকে জড়িয়ে ধরে রেখেছে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিশা বলল, কান্না করিস না রানী, নিজেকে সামলে নে। এখন কান্না করলে যদি তোর শরীর খারাপ হয় তখন, তাহলে তো তোরই কষ্ট পেতে হবে। রানিয়া কান্না থামানোর চেষ্টা করলো, তবুও অনবরত হেসকে তুলতে লাগলো। এমন ক্রিটিক্যাল সিচুয়েশন লাইফে এর আগে কখনো আসেনি ওর, এতটা বেশি নার্ভাসনেস কাজ করেনি। কি করবে বুঝে উঠতে পারছে না ও। রানিয়ার হাত কাঁপছে দেখে ওর হাতটা শক্ত করে চেপে ধরে রাখলো মিশা। ওকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, বলল, এখন যা হওয়ার তো হয়েই গেছে রানিয়া, কিন্তু তোর তো পরিস্থিতি সামলাতে হবে। এভাবে ভেঙে পড়লে তো চলবে না, এতে তোরই ক্ষতি তো অলরেডি হয়েই গেছে, ক্ষতি হওয়ার আর কিছু বাকি নেই। আমার জীবনেরও আর কিছু বাকি নেই, শেষ, সব শেষ আমার। কি শেষ? কোনো কিছুই শেষ হয়নি, চুপ কর তো, আজে বাজে কথা বলিস না। তুই কিছুই বুঝতে পারছিস না মিশা, আমার লাইফটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। পেছনে এগোনোর মতো পরিস্থিতি নেই, আর সামনে যে এগোবো সেই উপায়ও নেই। মনে হচ্ছে কেউ আমার সামনে লম্বা একটা দেয়াল খাড়া করে রেখেছে। সব আমার দোষে হয়েছে, সব দোষ আমার। আমি যদি ওনাকে সেদিন কাছে আসতে না দিতাম তাহলে এত কিছু হতো না। আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর, আমি সত্যি বুঝতে পারিনি যে একটা রাতের জন্য জীবনে এমন একটা পরিস্থিতি এনে আমাকে দাঁড় করাবে। তাহলে কখনোই ওই ভুল করতাম না, মনের ভুলেও করতাম না। আসলে ভুল একটা করে ফেলার সময় আমরা বুঝতে পারি না, করার পরে যখন হাতে নাতে ফলাফল পাই তখন উপলব্ধি করতে পারি। এই যেমন দেখ, আমি এখন বুঝতে পারছি চরম ভুল করে ফেলেছি, কিন্তু এই ভুল শোধরাবার কোনো উপায় আমার জানা নেই। আমি এখন কি করব মিশা? এই যে ছোট শিশুটা আমার পেটে, ওর কি দোষ বল? ও তো নিষ্পাপ একটা বাচ্চা, ওকে কেন এভাবে পৃথিবীতে আসতে হচ্ছে? ওকে কেন একটা লোকের জেদের ফল হতে হচ্ছে? পরিণাম কি হবে ওর জানা নেই, আমার সত্যি জানা নেই। রানিয়ার শরীর হঠাৎ খারাপ হতে লাগলো, প্রচন্ড শরীর কাঁপছে ওর, দেখেই বোঝা যাচ্ছে বমি বমি পাচ্ছে। ওর অবস্থা দেখে মিশারি কান্না পেল। ও রানিয়াকে শক্ত করে ধরে রেখে উদ্বিগ্ন স্বরে বলল, তুই তো এভাবে বাঁচতে পারবি না রানী, তোর বাসার সবাইকে জানানো প্রয়োজন, জরুরি ভিত্তিতে জানাতে হবে। তোর শারীরিক অবস্থা একদম খারাপ, আমি গিয়ে আন্টিকে ডেকে নিয়ে আসি। না না, তুই যাবি না, আম্মাকে ডাকার দরকার নেই মিশা, কাউকে কিছু বলতে হবে না। মিশা উঠে যেতেই ওকে টেনে ধরে বাধা দিল রানিয়া। মিশা বাধা পেয়ে বসে পড়ল, হতাশার সুরে বলল, তুই কি করতে চাচ্ছিস রানিয়া? মিশার প্রশ্ন শুনে চোখের জল মুছে সোজা হয়ে উঠল রানিয়া। নিজেকে শান্ত করার চেষ্টা করতে ব্যস্ত হলো, পেটে হাত রাখলো আলতোভাবে, পরম আদরে। তারপর বিড়বিড় করে বলল, পেটে বাচ্চা আসলে মেয়েরা বোধহয় স্বয়ংক্রিয়ভাবে মায়েদের মতো মমতাময়ী হয়ে ওঠে, তাই না মিশা? মিশা চুপ করে থাকে। রানিয়া প্রশ্ন করে জবাবের অপেক্ষা করলো না, পুনরায় বলতে লাগলো, দেখ না, মাত্র জানতে পারলাম ছোট্ট সোনাটা আমার পেটে আছে, অথচ অদ্ভুতভাবে এটুকু সময়ের মধ্যেই ওর প্রতি আমার এতটা মায়া জড়িয়ে গেছে। আমি ঠিক করে নিয়েছি ওকে আমি পৃথিবীতে আনবো, অবশ্যই আনবো, আর খুব সুন্দরভাবে মানুষ করব। ও হবে পরম আদরের, অন্যের জেদের ফল ওকে ভোগ করতে দেব না আমি। আর আমি হব ওর বাবা, আর আমিই মা। ওকে ওর বাবার অভাব বুঝতেই দেব না। এরকম জঘন্য খারাপ লোককে বাবা জানার চাইতে ওর বাবা নেই এ কথা জানাই বেশি ভালো। মানে? মিশা হতভম্ব হয়ে রানিয়ার কথাবার্তা শোনে। ওর দিকে তাকিয়ে থেকে প্রশ্নটা করতে রানিয়া জবাব দিল, আমি ওকে ওর বাবার পরিচয় জানতে দেব না, আর আহমেদ আভিয়ানও জানবেন না তার একটা সন্তান আছে, কোনোদিনও জানতে পারবে না, আমি জানাবো না তাকে। রানিয়া চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, আলমারি খুলে নিজের জামাকাপড় বের করে লাগেজে গুছিয়ে রাখতে লাগলো। তা দেখে মিশা তাজ্জব বনে গেল, অবাক হয়ে প্রশ্ন করলো, লাগেজ গোছাচ্ছিস কেন? এখান থেকে যেতে হবে আমাকে। যেতে হবে মানে কোথায় যাবি? দূরে যাব, এখান থেকে, সবার থেকে বহু দূরে। সবাই কি দোষ করেছে? সবার থেকে দূরে যাবি কেন? কেউ কোনো দোষ করেনি মিশা, আমার বাচ্চাকে আমাকে আগলে রাখতে হবে, সবার থেকে আড়াল করে রাখতে হবে। ওর কথা আপাতত আমি আমার ফ্যামিলিকে জানতে দেব না। আগেও পৃথিবীতে আলো দেখুক, তারপর সবাই জানবে। তার আগে ওকে রক্ষা করার দায়িত্ব, কর্তব্য আমার। যেহেতু আমি ওর মা, ওকে আগলে আমাকেই রাখতে হবে। তার মানে দুলাভাই ওর কথা জানবে না? চুপ! দুলাভাই মানে কিসের দুলাভাই? ওনার সাথে আনঅফিসিয়ালি সব সম্পর্ক শেষ করে দিয়েছি। একবার শুধু আমার সোনা বাচ্চাটা তার মায়ের কোলে আসুক, তারপর তাকে আমি ডিভোর্স দিয়ে দেব। রানিয়ার কষ্ট হচ্ছে, তবুও লাগেজ গোছগাছ করছে দেখে মিশা উঠে গিয়ে ওকে জোর করে বিছানায় বসিয়ে দিয়ে নিজে ওর জামা কাপড় গুছিয়ে দিতে দিতে প্রশ্ন করলো, হঠাৎ এভাবে কোথায় যাবি তুই? কি করতে চলেছিস? কিছু বুঝতে পারছি না আমি, তোর জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে, কিছু তো বল। আমার এক পুরনো ফ্রেন্ড আছে, আমার কলেজে পড়তো, ও এখন বর্তমানে রামপুরার একটা হোস্টেলে থাকে। ওর সাথে কলে কথা হয়েছিল কিছুদিন আগেই, তখন কথায় কথাও বলেছিল যদি কখনো হোস্টেলে ওঠার প্রয়োজন হয় তখন যেন ওকে জানাই। ও হোস্টেলে একে একটা ফ্ল্যাটে থাকে, একটা কোম্পানি দরকার, এজন্য অনেককেই জানিয়েছিল। তখন তো আমার হোস্টেলে ওঠার কোনো পরিকল্পনাই ছিল না। এখন পড়াশোনার কথা বলে হোস্টেলে চলে যাব ভাবছি, বাসায় ম্যানেজ করে নেব, ওকেও কল করে জানিয়ে দিচ্ছি।
আজ লাগেজ গুছিয়ে রাখবো, আগামীকাল বেরিয়ে পড়বো। মিশা এই কথার পরে আর কোনো কথাই বলতে পারলো না, চুপচাপ রানিয়াকে সাহায্য করতে লাগলো। আহমেদ আভিয়ান নামটা শোনা মাত্র পেছনে ঘুরে তাকালো আভিয়ান। ওর চোখের সামনে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটির মুখে সবসময় হাসি লেগেই থাকে। আভিয়ান হাত দিয়ে ইশারা করে ডাকলো মেয়েটাকে। মেয়েটা এগিয়ে আসতে চেয়ার টেনে ওর বসার ব্যবস্থা করে দিল। ক্যাফে মিলানো, এখানকার এক কোণের একটা টেবিলে বসে আছে আভিয়ান এবং হিয়া। মেয়েটা জুসের গ্লাসে স্ট্র নাড়ছে অনবরত, আর আভিয়ানকে দেখছে। আভিয়ানের ওর দিকে কোনো খেয়াল নেই, ও বাইরের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে অন্যমনস্ক হয়ে। তখন হিয়া বলে উঠল, তোমার কি এমন করা ঠিক হচ্ছে আভিয়ান? আভিয়ান অন্যদিকে তাকিয়ে থাকলেও ওর কথা শুনতে পেল। ঘাড় না ঘুরিয়েই তৎক্ষণাৎ প্রশ্নের জবাবে বলল, ইয়েস ঠিক হচ্ছে। কেন করছো এরকম? আমাকে তো স্পষ্ট করে কিছুই বললে না, অথচ তুমি তো আমার সাথে সব কথা শেয়ার করো। ফিলিংস বুঝতে চাইছি। সিরিয়াসলি? ইয়া। হিয়া অবাক না হয়ে পারল না। আভিয়ান বোধহয় বিরক্ত বোধ করছে। ওকে খুব ভালোভাবে চেনে সে। বিরক্ত বোধ করলেই ছেলেটা শার্টের কলারের অংশ ধরে অযথাই টানতে থাকে। হিয়া ওর বিরক্তি দেখেও চুপ করলো না, বরং মুখের ওপর বলে বসলো, তোমার এই মাইন্ড গেমের চক্করে সে যদি তোমার থেকে দূরে সরে যায় তখন? এই কথাটা শুনে আভিয়ান বোধহয় একটু থমকালো, ভুরু কুঁচকে তাকালো হিয়ার দিকে। তারপর হঠাৎ গম্ভীর মুখ করে বলল, এসব নিয়ে মাথা ব্যথা না বাড়িয়ে জুস খাও, আর যে কারণে মিট করতে এসেছো সেটা জলদি শেষ করো। আমার টাইম ওয়েস্ট হচ্ছে। রানিয়া ড্রয়িং রুমে তার বাবা মায়ের সামনে সোফায় বসে আছে। ওর আম্মা ওকে সরু চোখে দেখছেন, তবে রানিয়ার বাবা আলী আহসানের তেমন কোনো প্রতিক্রিয়া নেই। তিনি স্বাভাবিক মুখ করেই বসে আছেন। ইতিমধ্যে রানিয়া তার হোস্টেলে যেয়ে থাকার কথাটা সবার মাঝে বলে ফেলেছে, সেজন্যই নাজমা পারভিন কিছুটা অন্য চোখে তাকাচ্ছেন। সে চাহনি দেখে রানিয়ার ঘাবড়ানোর কথা, তবে সে ঘাবড়ালো না, বরং স্বাভাবিকভাবেই বলল, আমাকে হোস্টেলে যেতেই হবে, এখানে থেকে আমার পড়াশোনা হচ্ছে না। তাছাড়া আমি নতুন যেই কোচিংয়ে ভর্তি হব সেটা রামপুরের কাছাকাছি, ওখানে গিয়ে থাকলে আমার জন্য ভালো হবে। তোমরা কোনো টেনশন করো না, আমি সব বন্দোবস্ত করে ফেলেছি। কিন্তু তুমি হঠাৎ এই সিদ্ধান্ত নিলে কেন? সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছ, অথচ আমাদের আগে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলে না। নাজমা পারভিন বিচলিত কণ্ঠে কথাটা বলতেই রানিয়া জবাব দিল, তোমরা একটা বিষয় বুঝতে পারছো না, আমার অ্যাডমিশনের আর মাস দুয়েকের মতো সময় আছে। এখন থেকে ভালোভাবে প্রস্তুতি না নিলে আমি চান্স পাবো কিভাবে? কিন্তু কি আম্মা? কথা হচ্ছে আমাদের রাজি হওয়াতে তো এখন শুধু সিদ্ধান্ত নিতে পারবে না, তোমার মনে রাখতে হবে তোমার এখন বিয়ে হয়েছে, স্বামী আছে তোমার। আভিয়ান বাবা তো তোমার আরেকজন অভিভাবক, তার কাছ থেকে না শুনে কিভাবে তুমি হোস্টেলে যেতে চাও? তোমার এমন কাণ্ডে কি মনে করবে তোমার শ্বশুরবাড়ির লোকজন? নাজমা পারভিন বাদ সাধতেই ওপাশ থেকে আলী হাসান বলে উঠলেন, জামাই বাবা আর কি বলবে? পড়াশোনার জন্য তো ওকে দূরে যেতেই হবে, এখানে তো কারো কিছু করার নেই। তুমি শুধু শুধু ঝামেলা করো না তো নাজমা, মাত্র 2 মাসের জন্য যাচ্ছে যাক, এরপর পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেলে দূরে থেকে পড়াশোনা করতে হলেও করবে, এখানে এত বাধা দেওয়ার কি আছে? তাছাড়া ও তো এখন শ্বশুরবাড়িতেও থাকছে না যে কারো মতামত নিতে হবে বা ও কিছু করলে কেউ মাইন্ড করবে। এত ভেবে লাভ আছে? বরং আমাদের মেয়েরই লোকসান, ওর পড়াশোনার ক্ষতি হবে, অন্য কারো কিচ্ছু হবে না। মনে মনে দ্বিমত থাকলেও স্বামীর মুখের ওপর আর কোনো কথা বলতে পারলেন না নাজমা পারভিন। রানিয়ার আব্বা চুপচাপ স্বভাবের মানুষ, সচরাচর খুব একটা কথা বলেন না কোনো বিষয়ে, তবে একবার বলে দিলে তার সেই কথাটাই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হয়। আর নাজমা পারভিন তার স্বামীকে খুব শ্রদ্ধা করেন, তাকে মেনে চলেন। তিনি কোনো একটা কথা বলে দিলে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেন। এজন্য নাজমা পারভিন চুপ করে গেলেন, এই বিষয়ে আর কোনো কথা বললেন না। রানিয়াকে ওর আব্বা বললেন, তুমি হোস্টেলে যাও, কোনো অসুবিধা নেই, আমি তোমার হোস্টেলের সকল খরচ খরচা দেব, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তবে একটা কথা। কি কথা আব্বু? ছুটির দিনে অবশ্যই বাসায় আসতে হবে, ছুটির দিনগুলো বাসায় কাটাবে, তোমাকে ছাড়া বাসা ফাঁকা ফাঁকা লাগে। রানিয়া তার আব্বার কথা শুনে মলিন মুখে হাসলো। হোস্টেলে তো ওরও যেতে ইচ্ছা করছে না, বাসার সবাইকে ছেড়ে থাকতে ইচ্ছা করছে না ওর আম্মা যখন ওকে ট্রেনিংয়ের জন্য জোর করে চট্টগ্রাম পাঠিয়ে দিলেন, তখন সেই সময়টা খুব খারাপ কেটেছিল রানিয়ার। সর্বক্ষণ ঘর কোনো একটা মেয়েকে দীর্ঘ কতগুলো দিন ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল। সে থেকে পরিত্রাণ পেয়েছিল কতদিনের জন্য, আবার ভাগ্যের জোরে সেই অবস্থানে ফিরে যেতে হচ্ছে ওকে। তবে কিছু করার নেই রানিয়ার, ওর প্রেগনেন্সির খবরটা লুকাতে হলেও সবার থেকে দূরে থাকতে হবে, অন্তত ওর বাচ্চা পৃথিবীতে আলো দেখার আগ অবধি। রানিয়া সবাইকে জানিয়ে দিল সে আজই হোস্টেলে চলে যাবে, ওর আব্বা ওকে এগিয়ে দিয়ে আসবেন জানালেন। রানিয়া ছোট ভাইকে ডেকে নিয়ে নিজের ঘরে চলে গেল। আজ হোস্টেলে আসার 13তম দিন। হোস্টেল ঠিক বলা যায় না, একটা ছোট ফ্ল্যাটের মতো। এখানে 2টা রুম, ড্রয়িং রুম, একটা ব্যালকনি, ছোট বাথরুম আর একটা কিচেন রুম। রানিয়াকে ওর ফ্রেন্ড কেআই সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। মেয়েটা এখনো জানেই না রানিয়া প্রেগনেন্ট এবং ও ঠিক কী কারণে এখানে এসেছে। সকালের দিকে রানিয়া ঘুম থেকে উঠে বিছানা গোছগাছ করছিল। আজ ওর কোচিং নেই, আর কেউ বাইরে বের হয়নি আজ। সচরাচর দুজনেই সকালটা কোচিংয়ে কাটিয়ে দেয়। ওদের দেখা হয় দুপুর 12টার দিকে, তখন দুজনে বাসায় এসে একসাথে মিলেমিশে রান্না করে। আজ রানিয়ার ঘুম একটু দেরিতে ভেঙেছে। ও কম্বল ভাঁজ করে রেখে
দাঁড়ানো মাত্রই ওর মাথা হঠাৎ কেমন যেন চক্কর দিতে লাগলো। মনে হলো আরেকটু দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যাবে। পেটে হাত চেপে ধরে ভয় পেয়ে ধপ করে বিছানার ওপর বসে পড়ল রানিয়া। পালঙ্কে মাথা ঠেকিয়ে দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। কেয়া তখন টেবিলে এলোমেলো করে রাখা বইপত্রগুলো গুছিয়ে রাখছিল। রানিয়াকে ওভাবে বসে পড়তে দেখে দ্রুত এগিয়ে সামনে আসলো ওর। রানিয়া মাথা নিচু করে রেখেছে, ওর এক হাত পালঙ্কে ঠেস দেওয়া। কেয়া নিচু হয়ে ওকে প্রশ্ন করলো, কি হয়েছে রানিয়া, শরীর খারাপ লাগছে তো? রানিয়া কথা বলতে পারছিল না, কষ্ট হচ্ছিল ওর। শুধু দুই পাশে মাথা নেড়ে না বোঝালো। কেয়া মানল না। ও উদ্বিগ্ন স্বরে বলল, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তোর শরীর খারাপ করছে। লো প্রেশার হয়ে গেছে নাকি? ডাক্তারের কাছে যাবি? চল নিয়ে যাই তোকে। ডাক্তারের কাছে যাবো না কেয়া, একটু পানি দে আমাকে। রানিয়া সকালে এখনো কিছুই খায়নি। কেয়া ভাবলো ওকে কিছু খাইয়ে দেবে, তাহলে হয়তো ওর ভালো লাগবে। এ কথা ভেবে ও পানির সাথে সাথে একটা চিজ কেক নিয়ে আসলো। রানিয়া সাধারণত চিজ কেক খায়নি এই কয়দিনে। কেয়ার আবার চিজ কেক ভীষণ পছন্দ, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রানিয়াকে চিজ কেক সাধলেও মেয়েটা কোনোভাবেই খেতে চায় না, মানা করে দেয়। অথচ ওরা আগে যখন রেস্টুরেন্টে খেতে যেত তখন রানিয়া বেশিরভাগ সময় চিজ কেক অর্ডার দিত নিজের জন্য। অবশ্য এ নিয়ে খুব একটা ভাবেনি কেয়া। রানিয়ার মাথা ঘুরাচ্ছে প্রচুর। কেয়া যে ওকে চিজ কেক খাইয়ে দিয়েছে এটা প্রথমে বুঝতেই পারেনি। গালে নিয়ে গিলে ফেলতেই টের পেল। চিজের গন্ধের সঙ্গে সঙ্গে ওর বমি আসার উপক্রম। ও দৌড়ে গেল ওয়াশরুমে। কেয়া ওর পেছন পেছন গেল। রানিয়া বমি করছে। এদিকে কেয়া ওকে শক্ত করে ধরে রেখেছে পেছন থেকে, ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ওয়াশরুম থেকে বের হওয়ার আগে ওর মাথায় সামান্য পানিও ঢেলে দিল। এরপর ওকে ধরে এনে বিছানার ওপর বসালো। রানিয়ার এবার কিছুটা সুস্থ লাগছে। বমি হয়ে যাওয়ার পরে শরীরটা হালকা লাগছে। এতক্ষণে ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছিল ওর। ও গামছাটা টেনে নিয়ে মাথা মুছতে মুছতে লক্ষ্য করলো কেয়া ওর দিকে সরু চোখে তাকিয়ে আছে। ওর চোখে মুখে উদ্বিগ্নতা। রানিয়া চোখ সরিয়ে নিল। ও কিছু বলার আগেই কেয়া ওকে প্রশ্ন করলো, চিজ কেক খেয়ে বমি হলো কেন তোর? আমার ভীষণ অদ্ভুত লাগছে ব্যাপারটা। কেক তো ভালোই আছে। রানিয়া কথা এড়াতে বলল, শরীরটা এমনি একটু খারাপ তো, এজন্য বোধ হয় হঠাৎ খালি পেটে এভাবে চিজ কেক খাওয়ার কারণে এমনটা হয়েছে। তা হতে পারে। কেয়া বিড়বিড় করলেও ওর মন মানতে পারল না। রানিয়া এখানে আসার পর থেকেই ও খেয়াল করেছে মেয়েটা হঠাৎ কেমন যেন বদলে গেছে। আগের রানিয়া আর এখনকার রানিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দুজনকে মিলাতে পারে না ও। চঞ্চল মেয়েটাও সর্বক্ষণ কেমন যেন চুপচাপ আর অন্যমনস্ক হয়ে থাকে। এই 13 দিনের মধ্যে বেশ কয়েকবার রানিয়ার শরীর খারাপ হয়েছে। প্রথম প্রথম কে অতটা গুরুত্ব দিত না, শুধু দুশ্চিন্তা করত। কিন্তু এখন ধীরে ধীরে ব্যাপারটা কেমন যেন এক রহস্যময় মনে হচ্ছে, ঘোলাটে লাগছে ওর কাছে। কেয়া ওকে বলল, তুই ওয়েদার চেঞ্জ করেছিস, এজন্যই মনে হয় এভাবে প্রায় সময় শরীর খারাপ করছে। এক কাজ কর, তুই কিছুদিনের জন্য নিজের বাসা থেকে বেরিয়ে আয়, দেখবি সুস্থ হয়ে যাবি দ্রুত। পরে যাব। রানিয়া মিনমিন করতে কেয়া জবাব দিল, পরে যাবি বলতে বলতে 2টা সপ্তাহ কেটে গেল, তুই তো একটা ছুটিতেও বাসায় গেলি না। আঙ্কেল আন্টি কল দিয়ে যেতে বললেও না করে দিলি। পরে যাবি। কি হয়েছে তোর রানিয়া, আমাকে বল, কোনো সমস্যা শেয়ার করতে পারিস। রানিয়া বিড়বিড় করে বলল, কিছু হয়নি আমার, কিছুই হয়নি। তৎক্ষণাৎ রানিয়ার ফোনে রিং বেজে উঠল। কেয়া উঠে গিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা এনে রানিয়াকে দিল। ও ফোন স্ক্রিনে দেখলো ওর আম্মা কল দিয়েছেন। রানিয়া কল রিসিভ করে ঠিকমতো সালামও দিতে পারলো না। তার আগেই ফোনের ওপাশ থেকে ওর আম্মা বলে উঠলেন, তুমি বাসায় এসো তো এখন। রানিয়া আশ্চর্য হলো, হঠাৎ এমন কথা, ব্যাপারটা কি? ও কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, বাসায় আসতে হবে, তাও এখনই? হ্যাঁ এখনই। কেন আম্মা, কোনো জরুরি দরকার? হ্যাঁ জরুরি দরকারই বটে। তোমার শ্বশুরবাড়ির লোকজন আসছে একটু পর, কি বিষয়ে যেন কথা আছে, তোমাকে এখনই আসতে হবে। হঠাৎ যে? এত কিছু জানা নেই, তবে শুনলাম আভিয়ান নাকি ঢাকায় এসেছে। আভিয়ানের নামটা শুনতে রানিয়া থমকালো, স্তব্ধ হলো, বিচলিত কণ্ঠে বিড়বিড় করলো, আভিয়ান ঢাকায় এসেছে? আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টের ওপর আগামী পর্ব আনবো। যদি ভালো রেসপন্স পাই তাহলেই এটা কন্টিনিউ করা হবে। তো পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।